যোগুমামা বেশ অবাক। এই লুচি আর বেগুন ভাজা একেবারে অনবদ্য জুটি। মুহূর্তে বাকি হাতখানাও ঢুকে গেল অনন্তবাবুর মুখে, স্পেশালি এই রোববারের সকালে। তার উপর দিদির হাতে ফুলকো লুচি, আহা! আমি মাথা নাড়লাম। মোটেই না, এর সাথে তুলনা একজনেরই চলে। তিনি হলেন শ্রীযুক্ত মূর্তিমান অনন্ত সার্কেল। যা কি যে বলো! একমুখ লুচি নিয়ে সলজ্জ হাসলেন অনন্তবাবু। সবে ডাইনিং টেবিলে চায়ের কাপটা মুখে তুলেছি, বসার ঘরে টেলিফোনটা বেজে উঠল। হ্যালো, গুড মর্নিং স্যার, আমি টাংরা থানা থেকে বলছি। বড়বাবু ডক্টর মুখার্জির সাথে কথা বলতে চান। যোগুমামা ফোনে কথা বলার ফাঁকে আমার প্রাতরাশ প্রায় শেষের মুখে। মামা ফোন নামিয়ে আমার দিকে ফিরলেন। রেডি হয়ে নে, আর বুড়ো পাগলকে ফোন করে দে, 15 মিনিটের মধ্যে যেন চলে আসে। কেস এসে গেল। হ্যাঁ, তোমাদের তো ফুর্তি। যোগুমামা শ্লেষে সুরে বললেন, ট্যাংরা থানার ওসি জিপ নিয়ে আসছেন। তপসিয়ার কাছে একটা মার্ডার হয়েছে, ছুরি দিয়ে ব্রুটালি কণ্ঠনালী কেটে দেয়া হয়েছে। কাল রাতে ঘটেছে। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। ইস্টার্ন বাইপাস হয়ে তপসিয়া ঢোকার রাস্তার ওপরেই বাড়িটা। একতলা। কিছুটা দূর থেকে চোখে পড়ল কয়েকজন পুলিশ ও বেশ কিছু মানুষের জটলা। এই সাত সকালে ওসি গদাইদের সাথে সাথে আমরাও জিপ থেকে নেমে এগোলাম বাড়ির দিকে। দুজন ভদ্রলোক এগিয়ে এলেন। নমস্কার বড়বাবু। গদাইবাবু পাশের ডিউটি অফিসারের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন। তিনি বললেন, স্যার, এরা মৃত নলিনী সমাদ্দারের 2 ভাই। এ বাড়িতেই থাকতেন। না স্যার, খবর পেয়ে এসেছেন। আমি স্যার নলিনী ছোটবেলাকার বন্ধু। এক পেটেখাটো ভদ্রলোক 2 হাত জোর করে আমাদের পথরোধ করলেন। আমার নাম হরিহর গাঙ্গুলি। পরে কথা বলছি, কেউ যাবেন না। হরিহরকে বাঁ হাত সরিয়ে পুলিশ অফিসারের সঙ্গে নিয়ে ঘরে ঢুকে পড়লেন গদাইবাবু। যোগুমামার সাথে আমরাও। বিভৎস দৃশ্য, একরকম নৃশংস খুন সহ্য করা মুশকিল। অনন্তবাবু আমার কাঁধ খিঁচে মুখ ঘিরে নিলেন। খাটের ওপর শটান পড়ে আছে নলিনী সমাদ্দারের দেহ। গলার কাছ থেকে রক্ত গড়িয়ে জমাট বেঁধে রয়েছে বিছানায়। চোখ দুটি বিস্ফারিত, বাঁ হাত মুঠো করা, ডান হাত এলিয়ে রয়েছে এক পাশে। ঘরে একটি মাত্র ছোট স্টিলের আলমারি, পাল্লা খোলা, আর কোনো আসবাবপত্র নেই। আলমারির ওপর জলের জাগ, গেলাস, চায়ের কাপ ও টুকিটাকি। উনি কি একাই থাকতেন? যোগুমামা বলে উঠলেন, হ্যাঁ স্যার, দাদা তো বিয়ে থা করেননি। এই গোটা বাড়িটায় একাই ভাড়া থাকতেন। তা প্রায় 15 বছর ধরে। 2 ভাইয়ের মধ্যে অপেক্ষাকৃত ছোটজন বললেন, উনি কি চাকরি বাকরি করতেন? না স্যার, চামড়া ছোটোখাটো ব্যবসা ছিল। কাজের সুবিধার জন্য এখানে ঘর নিয়েছিলেন। আপনারা কোথায় থাকেন? আমি থাকি পার্ক সার্কাস টার্ম ডিপোর কাছে। মেজদা থাকে বেলেঘাটায়। আপনি কোথায় থাকেন হরিহরবাবু? আমি ওই নরেন, মানে নলিনীর ছোট ভাইয়ের বাড়ির পাশেই, পার্ক সার্কাসে। তাহলে মোটামুটি কাছাকাছি সব। আপনারা আসতেন তো মাঝে মাঝে নাকি? হ্যাঁ হ্যাঁ, প্রায় কেউ না কেউ আসতাম। নরেনবাবু বললেন, দাদা একা মানুষ, সুযোগ পেলেই এসে আড্ডা মেরে যেতাম। আর হরিহরদা তো রিটায়ার করার পর প্রায় রোজ টু মারতেন। ওনার কাছ থেকে রোজকার খবর পেতাম। কালকে আপনাদের কেউ এসেছিলেন? পাশ থেকে ডিউটি অফিসার হঠাৎ বলে উঠলেন। না। 3 জনেই একসঙ্গে বলে উঠলেন। ডিউটি অফিসার বললেন, পাড়ার ছেলেরা বললে কাল সন্ধ্যের পর এক ভদ্রলোক এসেছিলেন। অন্ধকারে মুখ চিনতে পারেনি, একটুক্ষণ থেকেই চলে যান। ডাক্তারের রিপোর্ট কি? খুনটা কখন হয়েছে? যোগুমামা প্রশ্ন করলেন। রাত 11টা থেকে 2টোর মধ্যে ধারালো অস্ত্র দিয়ে কণ্ঠনালী কেটে দেওয়া হয়েছে, সম্ভবত ঘুমন্ত অবস্থায়।
যোগু মামার চোখ ঘরের চতুর্দিকে ঘুরছে। গদাইবাবু ডিউটি অফিসারকে বললেন, সুমন্তবাবু, আপনি কত অবধি এগিয়েছেন? স্যার, আমিও মিনিট 15 আগে এসেছি। সুমন্তবাবু বললেন, তবে দুটো ব্যাপার শিওর হয়েছি। এক খুনি আলমারি খুলে টাকা সরিয়েছে, তার ডালা খোলা, টাকার লোভেই সে এসেছিল, ভিতরে কটা খুচরো পয়সা পড়ে আছে। 2, আততায়ী কাঁচের জানলা ভেঙে এসেছিল। বাহ! যোগুমামা তারিফ করতে করতে হঠাৎ নিচু হয়ে একটা অ্যালুমিনিয়ামের ফয়েলের টুকরো তুলে নিলেন। কম্পোজ, ঘুমের ট্যাবলেটের মোড়ক। বললেন, আরও একটা পয়েন্ট যোগ হলো। নলিনী সমাদ্দার ইনসোমেনিয়ার রুগী ছিলেন, ঘুমের ওষুধ ছাড়া চলতো না। ভালো কথা সুমন্তবাবু, আপনি ঘর থেকে সবাইকে বেরিয়ে যেতে বলুন, দরজাটা ভেজিয়ে দিন। নিমেষে ঘর ফাঁকা হয়ে গেল। অনন্তবাবু হঠাৎ একটু বাইরে যায় বলে ওদের সঙ্গে বেরিয়ে গেলেন। আসলে ওনার যা মানসিক শক্তি, বেশিক্ষণ এ দৃশ্য সহ্য করতে পারাটাই অসম্ভব। যোগুমামা বললেন, নলিনী সমাদ্দার যে খুন হয়েছেন জানা গেল কিভাবে? সুমন্তবাবু বললেন, ভোর 5টায় রান্না ও ঘরের কাজকর্ম করার এক বুড়ি আসত। সে এলে চা খেয়ে নলিনীবাবু মর্নিং ওয়াকে বেরোতেন। আজ ভোরে এসে দরজা ঝাঁকিয়ে না খোলায় সে আশপাশের পাড়া প্রতিবেশীকে খবর দেয়। ওরাই দরজা ভেঙে ঢোকে, তারপর আমাদের কাছে ফোন যায়। যোগুমামা বললেন, আর একটা জিনিস লক্ষ্য করুন, আলমারির গায়ে চাবিটা লাগানো আছে, দেখেছেন? হ্যাঁ, চাবিটা আনকোড়া নতুন। যোগুমামা চাবিটা একটানে বার করলেন। এই দেখুন, গায়ে ফাইল ঘষার দাগ রয়েছে, অর্থাৎ বানানো হয়েছে। এর মানে আততায়ী নলিনীবাবুর পরিচিত ঘনিষ্ঠ প্রায় আসত। কোনো সুযোগে চাবিটার ছাঁচ তুলে নিয়েছে সাবানে। চট করে মাথায় আসতেই ঘর ঘর করে বলে গেলাম, রাইট? মামা আমার পিঠ চাপড়ে দিলেন। সে এটাও জানতো কোথায় কিভাবে নলিনীবাবু টাকা গচ্ছিত রাখেন। তাহলে অরিজিনাল চাবিটা তো নিশ্চয়ই। গদাইবাবু বললেন, অবশ্যই। যতদূর ধারণা, বালিশের নিচে বা তোষকের নিচে থাকার কথা। দেখুন হাত গলিয়ে। যোগুমামা নিশ্চিন্ত গলায় বললেন, আর একটা ব্যাপার লক্ষ্য করুন। বলতে বলতে তিনি এগিয়ে গেলেন করাতবিহীন জানলার কাছে। ভাঙা কাঁচের একটা কোণে আঙুল ঠেকিয়ে বললেন, দেখেছেন? কি? আমরা সবাই এগিয়ে গেলাম। পরক্ষণে চোখে পড়ল কালচে রক্ত জমাট বেঁধে আছে। অর্থাৎ যোগুমামা বললেন, আততায়ী জানলার কাঁচ ভেঙে ঘরে ঢোকার সময় ভাঙা কাঁচের টুকরোয় তার শরীরের কোথাও কেটে যায়, কিন্তু রক্ত আর কোথাও নেই কেন? তবে কি বেরোবার সময়? না, বাইরে তো কোথাও রক্তের স্পট নেই। তাহলে তাহলে বিড়বিড় করতে করতে যোগুমামা হঠাৎ শুয়ে পড়লেন মেঝেতে উপুড় হয়ে। আমরা অবাক। পর মুহূর্তেই বাঁ হাত ঢুকিয়ে দিলেন আলমারির তলায়। একখানা রুমাল শুদ্ধ হাত বেরিয়ে এলো। এই যে পেয়েছি। রক্তের ছোপ লাগা রঙিন রুমালটা তুলে ধরে যোগুমামা বললেন, মোক্ষম প্রমাণ। সুমন্তবাবু, সাবধানে রাখুন। আরে তাই তো। ও কি? যোগুমামা দ্রুত এগিয়ে গেলেন মৃতদেহের পাশে, ঝুঁকে পড়লেন বডির উপর। বাঁ হাতের মুঠো থেকে সাবধানে টেনে বার করলেন একগুচ্ছ মাথার চুল। সুমন্তবাবুর হাতে সেগুলো দিয়ে বললেন, কিরে টুকলু, কিছু বুঝলি? এ তো সোজা। আমি বললাম, আততায়ী আসার সময় কাঁচ ভাঙার শব্দে ঘুম ভেঙে গিয়েছিল নলিনীবাবুর। ফলে ছুরি হাতে আততায়ীর সঙ্গে একটা ধস্তাধস্তি হয়েছিল তার, কিন্তু তিনি পারেননি বুঝতে। কারেক্ট। যোগমামা বললেন, তাহলে আমাদের কাজ মোটামুটি শেষ। রুমাল ও চুল ফরেন্সিক টেস্টে পাঠালে এবং ঘনিষ্ঠজনদের সঙ্গে সেগুলো মেলালে সহজেই আততায়ী ধরা পড়বে। এই নিয়মমাফিক পদ্ধতিতেই তো এগোনো উচিত। কি বলেন গদাইবাবু? তা তো বটেই স্যার, ওসি গদগদ কণ্ঠে বললেন। তবে হ্যাঁ, খুনিকে যদি এখনই পাকড়াও করতে চান, যোগুমামা
এতক্ষণে একটা সিগারেট ধরালেন এবং বেশ হেঁয়ারি সুরে বললেন, এবং তাকে থানায় নিয়ে গিয়ে ফাঁসির ভয় দেখিয়ে কড়া জেরা করেন, তাহলে সে নিঘাত ভেঙে পড়বে। তাতে কাজটা কি আরও সহজ হয়ে যাবে না গদাইবাবু? মানে স্যার, গদাইদের রীতিমতো অপ্রস্তুত হয়ে গেলেন। আপনি খুনিকে জানতে পেরেছেন? যোগুমামা হাসলেন, আপনারাও চেনেন। দেখুন, ঘটনাপ্রবাহ দেখে আমি নিঃসন্দেহ দুজন ভাই এবং বন্ধু হরিহরবাবুই ছিলেন নলিনীবাবুর একমাত্র ঘনিষ্ঠজন। এই তিনজনের মধ্যে একজনেরই হাতের কবজির কাছে সদ্য ব্যান্ডেজ লাগানো রয়েছে। হরিহর গাঙ্গুলি, আমি চেঁচিয়ে উঠলাম। নমস্কার করার সময় দেখেছি। দেখেছিস, কিন্তু ভাবিসনি। যোগুমামা হাসি মুখেই বললেন, চল ফেরা যাক, তোদের পরীক্ষায় তোরা পাস করে গেছিস, কি বলিস? ধন্যবাদ। গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি।